দুই রানীর গল্প। অনেকদিন আগের কথা। পাহাড় আর নদী ঘেরা একটি সুন্দর রাজ্য ছিল, নাম অরুণপুর। এই রাজ্যের রাজা ছিলেন বীর সিংহদেব। তিনি ছিলেন সাহসী, ন্যায়পরায়ণ আর প্রজাপ্রেমী। প্রজারা তাকে খুব ভালোবাসত। রাজার ছিল দুইজন স্ত্রী। প্রথম স্ত্রী চন্দ্রমুখী দেবী। তিনি সাধারণ পরিবার থেকে এসেছিল, কিন্তু মনটা ছিল অনেক বড়। তিনি দয়ালু, শান্ত আর সবার প্রতি মমতাশীল ছিলেন। দ্বিতীয় স্ত্রী রূপবতী দেবী। তিনি অন্য এক শক্তিশালী রাজার মেয়ে। সেই রাজা ছিলেন রুদ্রপ্রতাপ, যিনি সবসময় নতুন রাজ্য দখলের স্বপ্ন দেখতেন। নিজের মেয়েকে অরুণপুরে বিয়ে দিয়ে তিনি ভেবেছিলেন ভেতর থেকেই রাজ্যটা কবজা করবেন। ষড়যন্ত্রের শুরু। রূপবতী দেবী বাইরের দিকে খুব শান্ত সৌম্য দেখালেও ভেতরে ভেতরে বাবার মতো লোভী আর চতুর ছিলেন। তিনি প্রাসাদে ঢোকার পর থেকেই রাজাকে প্রভাবিত করার চেষ্টা করলেন। রাজাকে খুশি করার জন্য মিষ্টি কথাবার্তা বলতেন, আবার সুযোগ পেলেই চন্দ্রমুখী দেবীকে হ্যায় করার জন্য চেষ্টা করতেন। গোপনে তিনি বাবার কাছে চিঠি পাঠাতেন, রাজ্যের ভেতরের খবর, সৈন্যদের সংখ্যা, কোন ফটক দুর্বল, সব কিছু লিখে পাঠাতেন। রুদ্রপ্রতাপ এসব জেনে অরুণপুর আক্রমণের পরিকল্পনা করতে লাগলেন। চন্দ্রমুখীর সন্দেহ। চন্দ্রমুখী দেবী বুঝতে পারছিলেন কিছু একটা গোলমাল হচ্ছে। তিনি দেখতেন রূপবতী মাঝে মধ্যে গভীর রাতে কোথাও চলে যাচ্ছেন। চন্দ্রমুখী রাজাকে সতর্ক করলেন, কিন্তু রাজা বললেন সবাইকে সন্দেহ করলে চলবে না। রূপবতীও আমার স্ত্রী, হয়তো তুমি ভুল ভাবছো। চন্দ্রমুখী মন খারাপ করলেন, কিন্তু তিনি হাল ছাড়লেন না। নিজের দাসী ও সৈন্যদের বললেন রূপবতীর দিকে নজর রাখতে। অন্ধকার রাতের চক্রান্ত। এক রাতে রূপবতী গোপনে তার বাবার দূতের হাতে রাজপ্রাসাদের মানচিত্র দিলেন। তিনি বললেন পূর্ণিমার রাতে পাহারা ফাঁকা থাকবে, তখন আক্রমণ করলে সহজেই অরুণপুর জয় করা যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত একজন দাসী পুরো ঘটনা দেখে ফেলে। সে ছুটে গিয়ে খবর দিলেন চন্দ্রমুখীকে। চন্দ্রমুখী আবার রাজাকে জানালেন। এবার রাজা আর অবহেলা করলেন না। তিনি বুঝলেন সত্যি বড় বিপদ আসছে। রাজা গোপনে সেনাদের প্রস্তুত করলেন। বাইরে থেকে সবাইকে এমন দেখানো হলো যে রাজ্য দুর্বল, কিন্তু ভেতরে ভেতরে সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। রাজা তার কিশোর ছেলেকে এই দায়িত্বে যুক্ত করলেন। তিনি বললেন, অভিজিৎ, এবার তোমার পরীক্ষা। তুমি যদি সফল হও, প্রমাণ হবে তুমি ভবিষ্যতে এই রাজ্য সামলাতে পারবে। অজিত সাহস নিয়ে বাবার কথা মেনে নিল। পূর্ণিমার রাত্রে রুদ্রপ্রতাপ তার বিশাল সেনাবাহিনী নিয়ে আক্রমণ করলেন। চারপাশ কেঁপে উঠল যুদ্ধের শব্দে। রূপবতী প্রাসাদের জানলা দিয়ে দাঁড়িয়ে হাসলেন। তিনি ভেবেছিলেন এবার বাবার জয় নিশ্চিত, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার হাসি মিলিয়ে গেল, কারণ অরুণপুরের সৈন্যরা হঠাৎ করে পাল্টা আক্রমণ শুরু করলো। অজিত নিজে ঘোড়ায় চেপে সামনে থেকে নেতৃত্ব দিল। পাহাড়ি রাস্তা বন্ধ করে দেওয়া হলো, নদীর সেতু কেটে দেওয়া হলো। রুদ্রপ্রতাপের সৈন্যরা ফাঁদে আটকা পড়ে গেল। ভয়ঙ্কর যুদ্ধ চলল ঘন্টার পর ঘন্টা। শেষ পর্যন্ত রুদ্রপ্রতাপের সেনারা পরাজিত হলো, আর তিনি নিজেই বন্দী হলেন। যুদ্ধ জেতার পর রাজা প্রাসাদের সামনে সব সত্যি প্রকাশ করলেন। তিনি বললেন রূপবতী রানী হয়েও এই রাজ্য ধ্বংস করতে চেয়েছিল। সে তার বাবাকে সাহায্য করেছে, আজ তাকে বিচার করতে হবে। রূপবতী কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল, কিন্তু প্রজারা চিৎকার করে বলল বিশ্বাসঘাতককে ক্ষমা করা যাবে না। অবশেষে সিদ্ধান্ত হলো রূপবতীকে তার বাবার সঙ্গে দূরের এক কারাগারে পাঠানো হবে, যাতে তারা আর কোনো রাজ্যের ক্ষতি করতে না পারে। চন্দ্রমুখী দেবী আবার প্রধান আসনে বসলেন। প্রজারা তাকে সম্মান জানালো। রাজপুত্র অভিজিতের সাহসে সবাই খুশি হলো। রাজা বীরসিংহদেব বললেন, আমরা শিখেছি শত্রু শুধু বাইরে থাকে না, অনেক সময় ভেতরেও লুকিয়ে থাকে। সতর্কতা আর সত্যের শক্তি থাকলে কোনো ষড়যন্ত্র সফল হয় না। সেদিন থেকে অরুণপুরে আবার শান্তি ফিরে এলো। প্রজারা আনন্দে গান গাইলো, মশাল জ্বালালো। এই গল্প আমাদের শেখায় লোভ আর বিশ্বাসঘাতকতা যতই বড় হোক, শেষ পর্যন্ত সত্য আর ন্যায়ের কাছে হেরে যায়। সত্যিকারের ভালোবাসা আর সততা কখনো হারে না। শত্রু ভেতরে থাকলে তাকে চিনতে হবে, নইলে সর্বনাশ হতে পারে। অরুণপুরের মানুষ তাই বলতো, অন্ধকার যতই হোক, আলোকে থামানো যায় না।